আসসালামু আলাইকুম স্যার। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। হ্যাঁ, আনন্দমোহন আনন্দমোহন কলেজ থেকে বলতেছি স্যার, আচ্ছা, ময়মনসিংহ। আনন্দমোহন স্যার স্যার, এই স্যার কুমিল্লা আমাদের ভিক্টোরিয়া সরকারি মুস্তফা কলেজ থেকে। সরকারি কলেজ। স্যার আসসালামু আলাইকুম।
সেইগুলো মনে রেখো। তোমাদের দিকে তাকিয়ে তোমাদের কথা ভেবে তোমাদের বয়স চলে যাচ্ছে, এই সার্বিক দিক বিবেচনা করে কিন্তু আমরা স্বাস্থ্যবিধি নিয়েও এই উদ্যোগ গ্রহণ করেছি। তবে সেখানে যদি পরীক্ষার পর শোনা যায় যে 2-5 জন পরীক্ষার্থী মানে আক্রান্ত হয়েছে বা কিছু, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য খুবই একটা মানে দুর্ভাগ্যজনক না। এটা আবার নতুন করে আমাদের তাহলে পলিসিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে হোদারি প্রসিড অর নট টু প্রসিড। কাজেই শিক্ষার্থী দায়িত্বশীলতার সাথে নিজ যে স্বাস্থ্যবিধি সেটা সবসময় মেনে চলে তারপর আমরা যে পরীক্ষা গ্রহণ অন্যান্য যা আছে সেগুলো অংশগ্রহণ করলাম। এই হলো তোমাদের উদ্দেশ্য বক্তব্য। চলে আসছেন আপনি? আমি তো শুরু থেকেই আছি স্যার। এখানে তো আসছেন, যেখানে গিয়েছিলেন ওখান থেকে আসছেন কিনা? তো কালকে স্যার। ও কালকে যাওয়া, আচ্ছা দুদিনে। কালকে মানে স্যার 16 তারিখে স্যার। 16 তারিখ, হ্যাঁ স্যার। কাল 15 কালকে 15 স্যার। কি হলো আমাদের প্রধান আলোচকের কি অবস্থা, কি হলো এখন? ওনার না তারা আসতে বললেন, উনি এখন দেরি করলে হবে কেমন করে? রাজবাবু একটু কাইন্ডলি দেন স্যার। মাননীয় প্রধান অতিথি অলরেডি জয়েন করেছেন স্যার, শুনতে পাচ্ছেন না স্যার। কেন শুনতে পাচ্ছেন না স্যার? আপনার কথা মানে উনি বুঝতে পারছেন, ওনাকে বলেছি স্যার যে ব্যবস্থা নিচ্ছেন করে স্যার। অলরেডি কানেক্টেড আমাদের কোথায় নমিন কই? নমিন জি স্যার, আমি আসছি স্যার। তো উনি কানেক্ট কেন শুনতে পাচ্ছেন না দেখো তো। জি স্যার, তুমি হেল্প করো। সালাম আলাইকুম। ওখানে কথা বলো, কেন পাচ্ছে না দেখো। ওনাকে টেলিফোন করো। আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন করতে পারি স্যার? হ্যাঁ বলো স্যার। আমাদের তৃতীয় বর্ষ তো এখনো স্যার রেজিস্ট্রেশন হয়নি স্যার। তৃতীয় বর্ষ? তৃতীয়? জি স্যার। তৃতীয় বর্ষ রেজিস্ট্রেশন হবে কেন? জি স্যার, জি স্যার হবে। রেজিস্ট্রেশন না ফর্ম ফিল আপ হয় নাই কোনটা? সরি স্যার, ফর্ম ফিল আপ স্যার। হবে হবে। স্যার চতুর্থ বর্ষের রুটিনটা কবে দিবেন স্যার? কালকে, মোস্ট লাইকলি কালকে দেবো। কি ভালো লাগলো শুনে? জি স্যার, খুব ভালো লাগলো। ভালো তো লাগলো, কিন্তু আবার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো। ওই কি সমস্যা পাও বুঝে গেল? একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, স্যার যারা এবার নতুন মানে 4th ইয়ারে উঠছে আর কি, ওদের তো 3rd ইয়ারে শুধুমাত্র একটা পরীক্ষা বাকি ছিল, প্র্যাকটিক্যালটা। তো স্যার এই 2021 সালে কি ওদের ওরা বের হয়ে যেতে পারবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে? ইয়ার এখন কি নতুন প্রক্রিয়া? জি স্যার, নতুন 4th ইয়ার। একটা ক্লাস 3 দিনের মাধ্যমে ক্লাস নেবো, আবার একটু পরিস্থিতির উন্নয়ন হলে ক্লাস 3 ক্লাস হবে। আমাদের তো সাধনা থাকবে যদি অনুযায়ী মানে আগানো। তবে দেখা যাক পরিস্থিতিগুলো নিজে যাবে। ফার্স্ট প্রায়োরিটি হলো প্রতিটি বছর সম্মানে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে যারা এই যোগাযোগ করতে পারছো। স্যার ওই স্যারের সম্ভবত হেডফোনের সমস্যা, উনি কানেক্টেড আছেন। তো আমি বলছি হেডফোন কিনলে যদি ল্যাপটপে থাকে তাহলে ল্যাপটপের সাউন্ডে হওয়ার কথা। তো মনির সাহেব এখন ওদিকে আবার কথা বলতেছে। আর আমাদের আমাদের সেন্ট্রাল ইউজারে কি করো না কেন? এটা এখনো ওই তো স্যার আপনার সঙ্গে কথা বলতেছে দেখে আর করা হয় নাই। না করে দাও। যার যারটা একটু যারা আছেন শিক্ষার্থী সহ আমাদের কর্মকর্তা যারা আছেন, মিলন মিয়া আপনারা এটা বন্ধ করে মিউট করেন। এই মোহন ভাই, তিনি নিয়ন্ত্রণ করবেন, তিনি অল মিউট করে দেন, তাহলে আর কেউ কথা বলতে পারবে। মোহন ভাই আপনি সব অল মিউট করে রাখবেন, তারপরে সেন্ট্রালি মিউট করেন। হ্যাঁ আমাদের স্যার কি হলো স্যার স্যারের আন্তর্জাতিক কিছু স্যারের ওই যে আসছে বোধহয়, দেখি দেখি একজন তো আমার নাকি জানি না। স্যার মাননীয় প্রধান অতিথি জয়েন করেছেন স্যার।
দেখতে পাচ্ছি না। জয়েন করছে। ক্যামেরা অন করা আছে স্যার, হ্যাঁ, স্যারের ক্যামেরা অন করা আছে এবং মাইক্রোফোন অন। ওই আমাদের মাননীয় প্রধান অতিথি, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? স্যার বোধহয় শুনতে পাচ্ছে না আপনার পাচ্ছে না। মমিন সাহেব আগে বাকি সবাইকে মিউট করে দেন। এই সবগুলো মিউট করো। অল মিউট। এখন উনি শুনতে পাচ্ছে না কেন দেখো। আপনি কি শুনতে পাচ্ছেন? মাননীয় প্রধান অতিথি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? না বোধহয় না স্যার, আমি শুনতে পাচ্ছি না। তাহলে তো কথা বলবো। কি তাহলে প্রবলেমটা কোথায়? আর হেডফোনই সমস্যা। হেডফোনটা ব্যবহার না করলে কি হয়? আসসালামু আলাইকুম স্যার। এটা আবার মিউট করা যাচ্ছে না মমিন সাহেব? এই তার সাথে কথা বলছো? স্যার তারই বোধহয় ফোন দিচ্ছে। আরে মমিন, তুমি হেল্প করতে পারছো না? মমিন, স্যার স্যারকে লিভ করে স্যার নতুন করে আবার জয়েন করলে কল ওভার ইন্টারনেট অপশনটা ওকে করে স্যার জয়েন করলে সম্ভবত সমস্যার সমাধানটা হবে। মনে হয় তো তাই। এই মমিন বলো তাকে। মমিন, অডিও কানেক্ট না করে স্যার জয়েন করেছেন, যার জন্য স্যার কথা বলতে পারছেন না। কল ওভার ইন্টারনেটটা ওকে করে স্যার জয়েন করলে হবে সম্ভবত। এই মমিন শুনতে পাচ্ছ তুমি? মমিন, স্যার আমি আছি স্যার। স্যার এখন এই মাত্র মিউট হয়ে গেল, এখন আনমিউটেড দেখি ট্রাই করে পারে কিনা। আর চেষ্টা করতেছেন কথা বলছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, মানে তার অডিওটা কানেক্ট। কবি স্যার, স্যারকে একটু রিজয়েন করতে বলেন, তাহলে ঠিক হয়ে যাবে স্যার। এই সব কথা স্যারকে বলছি। ওনার ওখানে হেল্প কি নাই সাহায্য করার জন্য? আর ওই যে লোক আছে হেল্প করা, তো আমি কথা বলেছি স্যার, ওনারা হেল্প করছেন স্যার, আরেকটা নতুন কম্পিউটার ওপেন করছেন ওনারা। কিসের হেডফোনে প্রবলেম স্যার। স্যার বোধহয় বাসায় না বাসায় না, না বিউপিতে বাসায় না। খালি বাদ এই মমিন স্যার, স্যার সেন্ট্রালি আপনি করেন, সবাইকে মিউট করে দেন। সালাম আলাইকুম স্যার। হ্যালো, জি, আসসালামু এই আলাইকুম। তো শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এখন? জি স্যার শোনা যাচ্ছে। খুবই কম শোনা যায় স্যার? তো বলে আপনাকে আমরা শুনতে বাড়াও দেখি। আপনাকে এখন শুনতে পাচ্ছি আমরা। আপনি শুনতে পাচ্ছেন? আমি অল্প শুনছি। অল্প শুনলেই হবে। খুবই কম। আপনার শুনতে পাচ্ছি যে হেল্প করছেন, অল্প শুনতে পাবে কেন? একটু ভলিউম বাড়াবার চেষ্টা করেন। আর প্রবলেমটা স্যার আপনি দুইটা ডিভাইসে জয়েন করেছে স্যার, দুইটা ডিভাইসে ওই একটা ডিভাইস কালকে তো সেমিনার করলাম, অসুবিধা হলো না। এখন শোনা যাচ্ছে না? এখন এখন শোনা যাচ্ছে। কারেক্ট। আচ্ছা, মোটামুটি হ্যাঁ। আমরা শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দাও। শুরু করে দিই, যেহেতু আমরা এই সিগারেটের একটা মমিন সাহেব বাকিগুলো একটু মিউট করে দেন স্যার। খুবই কম শোনা যাচ্ছে, কালকে ক্লিয়ার ছিল। আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাককালে দেশের প্রতিটি দশা যারা বুদ্ধিজীবী, তাদেরকে অত্যন্ত পরিকল্পিতভাবে এবং নৃশংসভাবে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর যারা ছিল, রাজাকার, আলবদর, আলসাম সহ বিভিন্ন বাহিনী, তারা সেই মোহাম্মদপুর যুদ্ধভূমি এবং রায়ের বাজারে যুদ্ধভূমিতে হত্যা করে। আসলে বুদ্ধিজীবী হত্যা এটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের
তবে পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড এটা হলো আমাদের 2012 সালে 14 এবং 15ই ডিসেম্বর হয়েছে। তা সেই ওই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ আমরা এক আলোচনা সভার আয়োজন করেছি। আজকের আলোচনা সভায় আমাদের একজনই প্রধান অতিথি এবং মুখ্য আলোচক, তিনি হলেন আমাদের সকলেরই অতি পরিচিত বাংলাদেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, ইতিহাসবিদ এবং বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এর বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বক্তব্য রাখবেন এবং আজকে যারা এই আলোচনার সঙ্গে সংযুক্ত আছেন আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ যে কেউ কোনো কথা বলবেন না, আর গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনবেন এবং নিজেরা যে কানেক্টেড যারা আছেন ডিভাইসগুলা এটাকে মিউট করে রাখবেন এবং যদি এবং আমাদের যে মমি সাহেব আছেন ডিএসিপি তাকেও আমি অনুরোধ করছি যে সেন্ট্রালি সবগুলো মিউট করবেন, শুধু আমাদের প্রধান বক্তা বক্তব্য রাখবে, আমরা সবাই শুনব। বক্তব্যের শুরুতেই আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি যে স্ব অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে আমরা 1 মিনিট সেই 71-এর সুদীর্ঘকালে আমাদের যে সব বুদ্ধিজীবী গণহত্যার শিকার হয়েছে, পাকিস্তানি বাহিনী এবং তার সহযোগীদের নির্মম হত্যার শিকার হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব 1 মিনিট দাঁড়িয়ে। সকলে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। প্রধান অতিথি জ্ঞাতার্থে বলছি যে আজকে এই জুমের মাধ্যমে আমরা যে আলোচনা সভাটির আয়োজন করেছি সেখানে আমরা প্রায় 300 জনকে এখানে কানেক্ট করার জন্য অ্যাভেলেবল করেছি। বাংলাদেশের বিভিন্ন কলেজের যারা শিক্ষক শিক্ষার্থী তারা আমাদের সাথে কানেক্টেড আছেন, অর্থাৎ অনেক শিক্ষার্থী আজকের এই অনুষ্ঠান করছেন। হলো এক। দ্বিতীয়ত যেটা হলো যে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, এরপরে শুধু ধন্যবাদ জ্ঞাপন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মুশিউর রহমান এবং তার ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি হবে। আর আমাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক নোমানুর রশিদ তিনিও যুক্ত রয়েছেন। আমি শুধু প্রারম্ভে 2-1টা কথা বলি, সেটা হলো এই যে সকলেই আমরা জানি যে আমাদের দেশে 25 বুদ্ধিজীবী তাদের 1971 সালে হত্যা করা হয়েছিল। যদি প্রশ্ন আকারে যদি ধরি, বিশেষ করে আমাদের যারা শিক্ষার্থী হচ্ছে তাদের উদ্দেশ্যে বিশেষ করে যে এদেরকে কেন হত্যা করা হলো, 1। 2 হলো এদের হত্যাকারী কারা, এ হলো 2। এই দুটো হলো মৌলিক প্রশ্ন। তাহলে কেন হত্যা করা হলো তার উত্তরে যদি আমরা এভাবে যাই যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, এটা হয়েছে 9 মাস, তার প্রস্তুতি হয়েছে কিন্তু অনেক পূর্বে। আমরা বলে থাকি যে বাঙালির এই যে স্বাধীনতা এবং জাতীয় মুক্তির যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন তা অন্তত 1000 বছর ব্যাপী ব্যর্থ। তবে এর চূড়ান্ত পর্ব শুরু হয়েছে 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর। আমি প্রায়শই বলে থাকি এবং আজকেও আমি এই বিষয়টি রিইটারেট করি, শেয়ার করি আপনাদের সাথে যে 47 সালে প্রতিষ্ঠিত পাকিস্তান বঙ্গবন্ধুর রাষ্ট্র ভাবনায় ছিল না,
তিনি অসমাপ্ত আত্মজীবনীতে স্পষ্টভাবে লিখেছেন যে আমাদের রাষ্ট্রভাবনা ছিল যে রাষ্ট্র হবে তিনটা, একটা হবে বর্তমান পাকিস্তান, একটা হবে পূর্ব অঞ্চল, এই ভারতের পূর্ব অঞ্চলে একটি রাষ্ট্র অর্থাৎ যেখানে এখন বাংলাদেশ, আর একটা হবে বাকি অঞ্চল নিয়ে ভারতবর্ষ। কিন্তু 1947 সালে সেই আমাদের স্বাধীনতার স্বপ্ন যে বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠা হয় নাই, যে কারণে ৩০ বছর ধরে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণ এবং জাতি নিপীড়নের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এখানে আরেকটা কথা আমাদের মনে রাখা দরকার, যে পাকিস্তান যে আমাদের শোষণ করেছে, অর্থনৈতিক শোষণ এবং বৈষম্য, এই জন্য আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি, বিষয়টা কিন্তু তা না। বরং আমরা যদি ইতিহাসের দিকে ফিরে যাই, কি দেখি, দেখি যে আমাদের উপর যখন জাতি নিপীড়ন হয়েছে, আমরা সংখ্যায় মেজরিটি, পাকিস্তানের 56% হলাম বাঙালিরা, আমাদের মাতৃভাষা হলো বাংলা, এই বাংলা ভাষাকেও তারা অন্যতম রাষ্ট্রভাষা উর্দুর সাথে স্বীকৃতি দিতে রাজি হয় নাই, যতক্ষণ পর্যন্ত না 1952 সালে আমাদের দেশের সন্তানরা, এই তোমাদের মতো শিক্ষার্থীরা, যে সালাম, বরকত, রফিক, জব্বার, সালাউদ্দিন, তারা রক্ত দিয়েছে, তারপরও ষড়যন্ত্র হয়েছে এবং সেখানে বঙ্গবন্ধুকে সংগ্রাম করতে হয়েছে। আর একটা কথা উল্লেখ করতে হয়, যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, স্বাধীন বাংলা রাষ্ট্রের স্রষ্টা। শুধু তাই না, তিনি কিন্তু ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দী। 1948 সালের 11ই মার্চ তিনি কারাবরণ করেছেন। তিনি প্রথম বাঙালি হয়েছেন, মনে প্রাণে বাঙালি সত্তাকে ধারণ করেছেন। তারপর ক্রমান্বয়ে বঙ্গবন্ধু হয়েছেন, তারপর তিনি জাতির পিতা হয়েছেন, রাষ্ট্রের তিনি স্রষ্টা হয়েছেন। এইভাবে তিনি অক্ষর হয়েছেন। তো বাঙালিত্ব ছাড়া, বাঙালিত্ব বোধ ছাড়া, বাঙালির আইডেন্টিটি ছাড়া কেউ কখনো জাতির জনক হয়ে যাবে বা বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি করবে, এটা ভাবা যায় না। এবং কারা হত্যাকারী? হত্যাকারী তারা যারা সেদিন স্বাধীনতার বিরুদ্ধে আচরণ করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে অস্ত্র ধারণ করে আমাদের স্বাধীনতা যাতে অর্জিত না হয়, আমরা যাতে পাকিস্তানের গোলাম হয়ে থাকি, সেই দিন সেই আল বদল, রাজাকার, আল খান, জামাত ইসলামী, মুসলিম লীগ, এই যারা ছিল, এরাই সেদিন এই আমাদের দেশের 30 লক্ষ লোককে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুক্ত হত্যা করেছে, এদেশের প্রতি জায়গা বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আজকে এই স্বাধীন বাংলাদেশে 2020 সালে এসে যারা বঙ্গবন্ধুর সৃষ্টি না হলে বাংলাদেশে তো না, আজকে আমরা পাকিস্তানের গোলাম থাকতাম, সেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যারা হাত তুলতে পারে, তারাই আসলে হলো 71 সালের ওই যে হত্যাকারী, অর্থাৎ এ হলো আজকে 20 সালের হত্যাকারী। 71-এ জন্ম হলে ওরা ওই কাজটি করতো, যেটা 71-এ তার পূর্ব যারা শুরু ছিল, তাদের যারা দোসর ছিল, এই মিনেইমাম ছাত্র সংঘ এবং কালসান, আলবদল, রাজাঘাট, এই কাজটাই এরা করত, সেটা প্রমাণ করেছে তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। কাজেই হত্যাকারী তারা, এটা খুঁজতে আমাদের আর বেশি দূরে যেতে হবে না। অর্থাৎ যারা স্বাধীনতার বিরুদ্ধাচরণ করে, মুক্তিযুদ্ধের মূল চেতনা, অসাম্প্রদায়িক যে আদর্শ, ধর্ম নিরপেক্ষ যে বাংলাদেশ, যেটা আমার হাজার বছরের সংস্কৃতি, তার বিরুদ্ধে যারা করে, এবং বঙ্গবন্ধুর যদি বলি যে তার প্রতিকৃতিতে যারা হাত তোলার মতো দুঃসাহস দেখায়, তারাই হলো আসলে সেই 71-এর মুক্তিযুদ্ধের সময় এদেশের বুদ্ধিজীবীদের হত্যাকারী। আর একটা কথা বলে আমি শেষ করি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, যে এশিয়াটিক সোসাইটির সাথে আমাদের প্রধান অতিথি ঘনিষ্ঠভাবে যুক্ত, তিনি সোসাইটির জেনারেল সেক্রেটারি ছিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ পালন করেছেন, এখনো কাউন্সিলে রয়েছে। এই এশিয়াটিক সোসাইটিতে দীর্ঘ 6 বছর গবেষণা করে আমরা 10 খণ্ডে স্বাধীন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, তার উপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ, এনসাইক্লোপিডিয়া বাংলাদেশ ওয়ার অফ লিবারেশন রচনা করেছি। এই 10টি খণ্ডের ভেতরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে একটা খণ্ডের ভেতরে আপনারা পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী হত্যা, 18 জন শিক্ষক এবং 2 জন, একজন হলো মেডিকেল কলেজের ডাক্তার মর্তুজা, আরেকজন হলো ইউল্যাবের বা সাদেক সাহেব প্রিন্সিপাল। এই মোট 18 জনকে হত্যা করেছে, তার বিবরণ এখানে আছে। আর একটা হলো 13 জন সাংবাদিক, সেলিনা পারভিন সহ, মাত্র একটা শিশু সন্তান ছিল, তার উপর যখন টর্চার করা হলো, তখন শুধু বলেছিল, ফরিয়াদ করেছিল যে আমার একটা সন্তান আছে, আমি এই ঢাকা শহরে থাকবো না, তোমরা আমাকে অ্যালাউ করো, আমি নোয়াখালী চলে যাব। এই যে বলেছে উচ্চস্বরে, তখন তার মুখের ভেতরে স্টেন গান দিয়ে গুলি করেছে। তারপর স্টেবিং করে রায়ের বাধা বুদ্ধবিতে তাকে হত্যা করে। তো আমরা 13 জন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, তার উপর এমপি আছে,
এভাবে যে 71 সালে যে গণহত্যা হয়েছে, বুদ্ধিজীবী হত্যা হয়েছে, তা আমাদের সব এই জ্ঞান কোষে লেখা আছে। যে কারণে আমি আহ্বান জানিয়েছিলাম আমাদের কলেজগুলোকে চিঠি দিয়ে যে আপনারা অন্তত একটা সেট জ্ঞান কোষ কিনে রাখবেন, যাতে আমাদের যারা শিক্ষার্থী তারা 71 মুক্তিযুদ্ধ এবং এই গণহত্যা বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে জানতে পারে এবং তারা নতুন করে বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে তার ইতিহাস জেনে দেশপ্রেমিক সন্তান হিসেবে গড়ে উঠবে, অসাম্প্রদায়িক আদর্শে গড়ে উঠবে, বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠবে, দেশকে ভালোবাসবে। এবং এজন্য আজকে আমাদের মুক্তিযুদ্ধ জ্ঞান কোষ হবে একটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে একটা হাতিয়ার। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই রাখছি। এখন আমি আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান বক্তা, আমি যাকে আগেই ইন্ট্রোডিউস করেছি, যে বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবেত্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক, বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল তার বঙ্গবন্ধু চেয়ারে যিনি অধিষ্ঠিত রয়েছেন এবং গবেষণা কর্ম করছেন, এবং আমাদের মুক্তিযুদ্ধ জ্ঞান কোষ যেটার কথা বললাম সেখানে তার একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা সেখানে রয়েছে। কাজেই আজকের সেই আমাদের প্রধান বক্তা প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, তাকে আমি এখন তার বক্তব্য স্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন রশিদ। আপনার বক্তব্যে আমার কথা বলার অনেক সূত্র খুঁজে পেয়েছি এবং আপনি চমৎকার ভাবে দুটি প্রশ্ন তুলেছেন আজকের দিবস প্রসঙ্গে। একটি হচ্ছে এই বুদ্ধিজীবী কারা, কেন তাদেরকে হত্যা করা হলো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে কারা তাদেরকে হত্যা করলো। তো এই দুটো প্রশ্নের উত্তর বিশ্লেষণ করতে গিয়ে বা বিস্তৃত করতে গিয়ে আমার বিনম্র কথনটি আপনাদের সামনে হাজির করব। তবে আমি গোড়াতেই আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিষ্ঠান, জাতির মর্মবাণীকে ধারণ করে এই বিশ্ববিদ্যালয়। সেই কারণেই এই বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে কথা বলা আমার জন্য শ্লাঘার ব্যাপার। তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং গোড়াতেই বলে নেই যে বুদ্ধিজীবী নিধন পাকিস্তানিরা করেছিল, তাদের দোসররা করেছিল। তো এই বুদ্ধিজীবী তালিকাভুক্ত বুদ্ধিজীবী ছিলেন। এটি যে শুধু 14ই ডিসেম্বর হয়েছিল তা তো নয়। অপারেশন সার্চলাইটের শুরুতেই 25শে মার্চ রাতে বা 26শে মার্চের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্তে বুদ্ধিজীবীদেরই সবচেয়ে আগে নিধন করা হয়েছিল এবং সারাটি মুক্তিযুদ্ধের সবাই বুদ্ধিজীবীদেরকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। 14ই ডিসেম্বর চূড়ান্ত পর্ব। তো আমি প্রত্যক্ষদর্শী একজন বুদ্ধিজীবী হত্যা, সে কথাটা আগে বলে নিয়ে আমার প্রিয় শিক্ষক শহীদ গিয়াসউদ্দিন আহমদ 14ই ডিসেম্বর ভোরবেলা মহসিন হলে আমার সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকারীদের বিচারের জন্য আমাকে সাক্ষ্য দিতে হয়েছে এবং আমি মানসিকভাবে এত বেশি বিপন্ন বোধ করেছি প্রথম সাক্ষ্য দিতে গিয়ে যে প্রথম দিন আমার একটু শারীরিক সমস্যা হয়েছিল। তার ফলে মাননীয় বিচারপতি ওই এজলাসের কাজ স্থগিত করে পরবর্তী সময় আমার সাক্ষ্য দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন। মাননীয় বিচারপতিকে ধন্যবাদ। দ্বিতীয় দিনে আমি আরো কথা বলেছি। আমার এতদিনের একটি দাবি ছিল যে এদের বিচার হওয়া দরকার। তো বিচার হয়েছে, তার জন্য আমি তৃপ্তি বোধ করি, কিন্তু রায় তো কার্যকর করা সম্ভব হয়নি। চৌধুরী মঈনুদ্দিন বা আশরাফুজ্জামান খান 2 হন্তারক। এরা একজন আছে, চৌধুরী মঈনুদ্দিন আছে ব্রিটেনে আর একজন আছে আমেরিকায়। এখন প্রতি বছর 14ই ডিসেম্বর এলে
সরকারের কাছে থেকে আশ্বাসবাদী আমরা পাই যে এদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে, সেটা আমরাও চাই। কিন্তু কিভাবে? কারণ এই দুটি দেশের সঙ্গে বাংলাদেশের অপরাধী প্রত্যর্পণ কোনো চুক্তি নেই। কিছুক্ষণ আগেই আমি একটি বেসরকারি চ্যানেলে এই বিষয়ে কথা বলে এলাম। আমার সহকথক ছিলেন একজন প্রাক্তন রাষ্ট্রদূত। তিনিও আমার সঙ্গে সহমত হলেন যে বাংলাদেশ কোনোদিনই ফিরিয়ে আনতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই কূটনৈতিক প্রক্রিয়া সমাপ্ত হয়। তবে বাংলাদেশকে অনেক অসাধ্য সাধন করেছে। আমরা বিশ্ব ব্যাংকের ডালে দারুণ একটা সজোরে চপেটাঘাত করতে পেরেছি। এই 10ই ডিসেম্বর পদ্মা সেতু নির্মাণ সম্পূর্ণ হয়নি, অন্তত পদ্মার দুটি পাড়কে সংযুক্ত করতে পেরেছি। বাঙালিরা পারে, 71 যেমন পেরেছে ভবিষ্যতেও পারবে, এবারও পারবে। কাজে বাঙালির এই পারঙ্গমতার প্রতি আমার আস্থা ইতিহাসের নিরিখেই আছে। বাঙালি সবসময় ইতিহাসের বাঁকে বাঁকে তার পারঙ্গমতার পরিচয় দিয়েছে। সেই জন্য আমি মনে করি যে এই খুনিদের ফিরিয়ে এনে একদিন না একদিন রায় কার্যকর হবে। আমার বিভাগে আরো দুজন শিক্ষককে সেদিনই হারিয়েছি আমি, সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, ডক্টর আবুল খায়ের। আমি ব্যক্তিগতভাবে শহীদ বুদ্ধিজীবী যারা ঢাকা কেন্দ্রিক, তাদের অনেকের নৈকট্যে সমৃদ্ধ হয়েছি। তাদের চিন্তা চেতনার সঙ্গে আমার পরিচয় আছে। আমি সব সময় মনে করেছি বাঙালি সমাজে তারা চোখ, কান, মুখ, হাত। কারণ হচ্ছে তারা চোখে দেখেছেন, মুখ দিয়ে বলেছেন, কান দিয়ে শুনেছেন, মুখ দিয়ে বলেছেন, হাত দিয়ে লিখেছেন। তাদের লেখনী আছে, তাদের বক্তব্য আছে, তাদের বিবৃতি আছে। এর থেকে আমি তাদেরকে যেভাবে চিনেছি, তাদেরকে দেখে আমার মনে হয়েছে যে তাদের মতো মানুষ যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ শুরু থেকেই অনেক দ্রুত গতিতে এগিয়ে যেত। বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্পূর্ণ যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে আমরা 7% প্রবৃদ্ধির গড়ে নিয়ে যেতে পেরেছিলাম। কিন্তু এই বুদ্ধিজীবীদের বুদ্ধিবৃত্তিক যে নির্দেশনা বঙ্গবন্ধুকে অনেকটা দরিদ্র করেছিল। বঙ্গবন্ধু সবসময় প্রবীণদের সঙ্গে দেখা হলে বলতেন যে আমাকে একটু ভালো মানুষ খুঁজে দেন, ভালো মানুষ না পেলে কি করে আমি বাংলাদেশ গড়ব। আবার তিনি বলতেন বারবার, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। কিন্তু সোনার মানুষদেরকে কেড়ে নিয়ে পাকিস্তানিরা আমাদের দরিদ্র করেছে। তো আজকে তাদের প্রতি অটল শ্রদ্ধা জানিয়েই আমার কথা বলতে হয়। আজকের বিশেষ দিনে আমি অনুভব করি আমার শিক্ষকের অনুপস্থিতি। এতদিন বেঁচে থাকলে তারা হয়তো লোকান্তরিত হতেন বয়সের কারণে, স্বাভাবিক নিয়মে। কিন্তু স্বাধীনতার পরে যদি তাদের সাহচর্য পেতাম তাহলে হয়তোবা আরো বেশি সমৃদ্ধ হতাম। কিন্তু তারা যতটুকু দিয়ে গেছেন আমাকে, তার কাছে আমার চির ঋণ থাকবে। আজকে দেখুন প্রায় 50 বছর হয়ে গেল। আমরা আগামী বছর ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। এবং এই মুহূর্তে আর একটু ভালো খবর পেলাম, তাতে করে যথেষ্ট আত্মপ্রসাদ পেয়েছি বাঙালি হিসেবে, যে জাতিসংঘ বা ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করবে সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে। ভালো লাগলো যে বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার হলো। আমার মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত বছর 20 মার্চ, সম্ভবত 20 মার্চ, একটি জাতীয় কমিটির সভা হয়েছিল, মুজিব বর্ষ পালনের জাতীয় কমিটির সভা। সেই সভায় আমার একটা বিনীত প্রস্তাব ছিল যে বাংলাদেশে 21 পদক আছে, স্বাধীনতা পদক আছে, বঙ্গবন্ধু পদক কেন নয়। সেই আজকে দেখে আন্তর্জাতিক পর্যায়ে সেই বঙ্গবন্ধু পদক প্রবর্তিত হয়ে গেল। অর্থাৎ
বঙ্গবন্ধু বিরোধী যারা তাদের গালে একটা চপেটাটা আবার পড়লো আর কি। এটাই আমার আত্মপ্রসাদের কারণ আর কি। তো আজকে দেখুন বুদ্ধিজীবীর সংখ্যা কত সে সম্পর্কে সিদ্ধান্ত আমরা আজও নিতে পারিনি। স্বাধীনতার পরে বলা হয়েছিল যে 1075-এর মতো, এটা সরকারিভাবে বলা হয়েছিল, তখন বলা হয়েছিল এটা সম্পূর্ণ চূড়ান্ত নয়, আরো তথ্য সংগ্রহ করতে হবে। স্বাধীনতার পর শহীদ বুদ্ধিজীবী তথ্যানুসন্ধান কমিটি হয়েছিল, তারা বলেছিল প্রায় 20,000-এর মতো। এখন আমরা শেষ পর্যন্ত পেয়েছি 1222। তো কমিটি হয়েছে, কমিটিতে আমাদের জানাশোনা ভালো মানুষেরাই আছেন। কমিটির সামনে দুটো সমস্যা। একটি সমস্যা হচ্ছে বুদ্ধিজীবীর সংজ্ঞা, আর একটি হচ্ছে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা। এখন সংজ্ঞা নিয়ে খুব বেশি উচ্চাটন হবার কারণ আছে বলে আমি মনে করি না। আমি পত্রিকায় যা পড়েছি যে কমিটির সদস্যরা বিভিন্ন একাডেমিক বই থেকে বুদ্ধিজীবীর সংজ্ঞা নির্ধারণের চেষ্টা করছেন। এখন এডওয়ার্ড শিলস বা এডওয়ার্ড সাইড বুদ্ধিজীবীকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, আমি কখনোই বিশ্বাস করব না সেই সংজ্ঞায় বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদেরকে চিহ্নিত করা যায়। একজন শহীদ গিয়াসউদ্দিন আহমেদ বা শহীদ মুনীর চৌধুরী বা আবার আরো দুজন শিক্ষক বা সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন, তাদেরকে পাশ্চাত্যের বা পশ্চিমে সংজ্ঞায়িত করা কখনোই সম্ভব না। আমার কাছে সোজা সাপটা যে সংজ্ঞাটি প্রয়োজনীয় মনে করি সেটি হচ্ছে যে চিন্তায়, চেতনায়, মননে, মানসিকতা যারা সব সময় বাঙালি ও বাংলাদেশ লগ্ন ছিলেন, এই মানুষগুলো তাদের সঙ্গে আমার নৈকট্য ছিল, তাদেরকে সেইভাবে রেখেছে। এরাই বুদ্ধিজীবী। সংখ্যাটা নির্ধারণ করুন 1, 2। বুদ্ধিজীবীদেরকে আজকের প্রজন্মের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে পরিচিত করানোর দায়িত্ব সরকারেরই। এবং এ প্রসঙ্গে আরো বলে নেই, এটা বিএনপি জামাত কোনোদিনই করবে না, করেও নেই। এটা করতে হবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ 12 বছরের মতো বেশি ক্ষমতায় আছে, এতদিনও কেন হলো না, সেটি আমার একটি বিপন্ন বিষয়। আওয়ামী লীগের কাছে আমার প্রত্যাশা বেশি, সেই জন্য প্রাপ্তির সমীকরণের জন্য সবসময় আমি আকাঙ্ক্ষিত থাকি আর কি। আমি মনে করি বুদ্ধিজীবীদের জীবনী রচনা হওয়া উচিত। এবং এই বাংলা একাডেমির একটা বুদ্ধিজীবী কোষ গ্রন্থ আছে, সেখানে তাৎক্ষণিকভাবে 328 জন বুদ্ধিজীবীর কথা বলা হয়েছে, কিন্তু অনুমানিক হিসেবে এই সংখ্যা বাড়বে। বাংলা একাডেমিকে দায়িত্ব দেওয়া হোক শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা নির্ধারণ করে তাদের করে জীবনী ছোট ছোট খণ্ডে প্রকাশিত হবে এবং স্বল্প মূল্যে তা জনগণের হাতে নাগালে যেন পৌঁছে যায়, এই কাজটি করতে হবে। শুধু তাই নয়, এবং আমরা আর একটা বিপন্ন বিষয়ের সঙ্গে লক্ষ্য করি যে একমাত্র 14ই ডিসেম্বর এলেই ওই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী যে স্থাপনাটি আছে সেটাকে ঝাড়পোঁছ করা হয়, রং করা হয়, এবং 14 তারিখে সকালবেলা আমরা অনেকেই যাই শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু সারাটি বছর অনাদরে অবহেলায় পড়ে থাকে, সেখানে নানাবিধ নেশার কাজ হয় এবং গরু ছাগল চলে। আমার একটি বিনীত প্রস্তাব থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে প্রতিটি স্থাপনা, শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশের প্রতিটি জেলায়, উপজেলায় মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থাকা উচিত এবং তার যথার্থ নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের দায়ভার সরকারকে দিতে হবে। আমরা সম্মান জানাতে চাই। আমরা যখন ছাত্র ছিলাম তখন ফরাসি বিপ্লবের ইতিহাস পড়তে গিয়ে প্রথমেই পড়তে হতো দার্শনিকদের অবদান, অর্থাৎ তারা চিন্তাবিদ, ইন্টেলেকচুয়ালসদের অবদান। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাঙালির স্বাতন্ত্র চেতনা, বাঙালির স্বাধিকার, এইগুলো নির্মাণের পেছনে এই বুদ্ধিজীবীরাই দায়ী ছিল। রাজনীতিতে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, দিক নির্দেশনা দিয়ে স্বাধীন বাংলাদেশকে সম্ভব করেছেন,
কিন্তু মননের জগতে, চেতনার জগতে যে দিক নির্দেশনা, তা তো এসেছিল এই বুদ্ধিজীবীদের কাছ থেকে। তবে আজকের বাংলাদেশ তাদের চিন্তা চেতনার ফসল। তাদের কাছে আমাদের অটল শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। সেইটা যেন প্রমাণ করতে পারি আমাদের বাস্তবিক প্রাত্যহিক জীবনে, তার জন্য কিছু কাজ আমাদের এখনো করণীয় আছে। বিগত 50 বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে। বাংলাদেশ তো তলাবিহীন ঝুড়ি হবার কথা ছিল। বঙ্গবন্ধুর জীবদ্দশায় সেই ঝুড়ির তলা লেগেছিল, ঝুড়িতে কিছু জমেছিল। আজকে তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেখছি যে বাংলাদেশ সারা বিশ্বের নজর কেড়েছে প্রবৃদ্ধির ক্ষেত্রে। কাজে বাংলাদেশ পারে। এই পদ্মা সেতু বাংলাদেশের পারঙ্গমতার সবচেয়ে বড় দৃষ্টান্ত। আমার কাছে মনে হয়েছে সেদিন 10ই ডিসেম্বর, যে 16ই ডিসেম্বর 1971 যে পরিমাণ উল্লসিত হয়েছিলাম, তৃপ্ত হয়েছিলাম, একই পরিমাণ উল্লাস এবং তৃপ্তি আমাকে ভর করেছিল 10ই ডিসেম্বর 2020-এ। তো এখন সমস্যাটা হচ্ছে আমাদের, আমরা অনেক কিছু করেছি, কিন্তু অনেক কিছু আমাদের করা দরকার ছিল, যা করতে পারিনি। এবং তার পেছনে কি বা কারা দায়ী সেটা আমি দেখব না। আমি দেখব আমাদের সামনের যে পথটি আছে, সেই পথ অতিক্রম করতে গেলে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাকে অতিক্রম করতে হবে। এবং বুদ্ধিজীবীদের প্রতি দায় সারা আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানোটি আমার কাছে মনে হয় একটা অপরাধ তুল্য। সেই জন্য আমি তাদের প্রতি, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ করে সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন রশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার দেরিত বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের প্রধান আলোচক এবং প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বক্তব্য রাখলেন এবং তিনি সবসময় ভালো বক্তব্য রাখেন। এবং আজকেও যারা এই জুমের মাধ্যমে আমাদের এই আয়োজনের সাথে সংযুক্ত আছেন, নিঃসন্দেহে তারা উপলব্ধি করতে পারছেন, বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে অল্প কথায় তিনি অনেক কিছু বিষয় কিন্তু এখানে তুলে ধরেছেন। আসলে বুদ্ধিজীবীদের হত্যার মূলে কারণটা কিন্তু উনি বলে দিয়েছেন যে আমাদের বুদ্ধিজীবীরা অর্থাৎ বুদ্ধিভিত্তিক চর্চা যারা করে, আমাদের সংগ্রামটা কি ছিল? সংগ্রামটা ছিল বাঙালির জাতিসত্তার স্বীকৃতি অর্জন, অর্থাৎ আমাদের স্বাধীনতা, একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই সংগ্রাম যখন শুরু হলো, বিশেষ করে ভাষা আন্দোলন থেকে যদি আমরা ধরি পাকিস্তানি পর্বে 71-এ গিয়ে সেটা পরিণতি লাভ করে। এই পর্বে এই আন্দোলন সমগ্র বাঙালি জাতির আন্দোলন ছিল, মুসলিমীয় কিছু সংখ্যক ছাড়া, যারা 71-এ রাজাকার আলবদর আল শান্ত হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়েছে। কাজেই এই বুদ্ধিবৃত্তিক জগতে যারা ছিলেন, তারা লেখনির মাধ্যমে, তারা তাদের বক্তব্যের মাধ্যমে, তারা তাদের শ্রেণীকক্ষে এবং পাবলিক লেকচারে তারা সবসময় বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে স্বতন্ত্র সত্তা এবং আমাদের যে আত্মমর্যাদা, আমার ইতিহাস, আমার বাংলা ভাষা, এইগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের একটা জাতীয় জাগরণ হয়েছে। 52-র ভাষা আন্দোলন যখন হয়ে গেল এবং ছাত্ররা যখন শহীদ হলো, প্রথম যে বইটা রচিত হলো 21শে ফেব্রুয়ারি, হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে ফেব্রুয়ারি 1953 সালে সেটা হলো। সেটাও মধ্যে কারা কারা লেখক ছিলেন? এই সব সম্প্রতি প্রয়াত অধ্যাপক ডক্টর বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, আমার শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি একজন লেখক ছিলেন। সেখানে কবি আমাদের দেশে একজন বড় মাপের চিত্রশিল্পী, তার অঙ্কন নকশা সেখানে আছে। এভাবে সেখানে অধ্যাপক আনিসুজ্জামান, তার লেখা সেখানে রয়েছে। এই যে পড়লাম, তার লেখা রয়েছে। এভাবে একাধিক লেখকের লেখা নিয়ে কিন্তু 1953 সালে এই বইটি বের হচ্ছে। কাজেই
আমাদের জাতি মুক্তির আন্দোলন ছিল সার্বিক মুক্তির আন্দোলন, এবং সেই আন্দোলনে বুদ্ধিজীবী থেকে শুরু করে সকল সম্প্রদায়ের মানুষ সেখানে যুক্ত হয়েছিল। আর এই বুদ্ধিজীবীরা তো সবসময় সর্বকালে তারা হলো অগ্রবর্তী চিন্তার ধারক বাহক, একটা জাতিকে তারা পথ দেখায়। যেটা আমাদের প্রধান আলোচক বললেন ফরাসি বিপ্লবের কথা। ফরাসি বিপ্লব আলোচনা করতে গেলেই তার পেছনে রুশোর কথা আলোচনা করতে হয় এবং অন্য যে দার্শনিক তাদের কথা আলোচনা করতে হয়। কাজেই বুদ্ধিবৃত্তিক চর্চা জগতে যারা আছেন মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে তারাই ভূমিকা পালছেন। এমনকি আমাদের ধর্মীয় দিক থেকেও যদি দেখি, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিল একজন যে আধ্যাত্মিক পুরুষ ছিলেন তা না, তিনি মানব জাতির ওই সময়ে যে যদি বলি যে চিন্তার ক্ষেত্রে একটা নতুন কিন্তু জাগরণ সৃষ্টি করেছেন, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক চর্চা। উনি যে তৎকালীন সময়ের মধ্যে অত্যন্ত একজন মেধাবী এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন, বুদ্ধিবৃত্তিক জগতের মানুষ ছিলেন, সর্বজন এটা কিন্তু শিক্ষিত। কাজেই এইভাবে যুগে যুগে দেশে দেশে মানব সভ্যতার অগ্রগতিতে বুদ্ধিজীবী মুখ্য ভূমিকা পালন করেছেন। মূল নেতৃত্ব বঙ্গবন্ধু এবং তার সাথে এরা সহযোগী হিসাবে সামিল হয়েছেন এবং সকলে মেলবন্ধন হয়ে একটা বাঙালি জাতিসত্তা ভিত্তিতে সশস্ত্র মুক্তিযুদ্ধ করে তারপর আমরা স্বাধীনতা লাভ করেছি। কাজেই এই যে বুদ্ধিজীবীদের এই যে ভূমিকা, এই যে অবদান পাকিস্তানি হানাদার বাহিনী এবং তার সহযোগীদের অজানা ছিল না, যে কারণে তারা সেই আক্রোশটা তাদের উপর ঢেলেছেন। আর বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য তো পাকিস্তানের কারাগারে নিয়ে সেখানে একটা মক ট্রায়াল করে বিচারের নামে প্রহসন করে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছিল। কাজে মূল লক্ষ্য ছিল বাংলাদেশ যাতে কোনোভাবে স্বাধীন হতে না পারে। বঙ্গবন্ধুকে হত্যা করা, বুদ্ধিজীবীদের হত্যা করা, তারা তো বলেছিলই যে এদেশে কোনো মানুষ চাই না, শুধু আমরা মাটি চাই, এই ছিল তাদের ঘোষণা। কিন্তু ওই যে বললেন প্রধান আলোচক, বাঙালিরা পারে, বাঙালিরা পারে যে ৭১ সেটা দেখিয়েছে। এই বাঙালিরা আকারে প্রকৃতিতে ওই পাকিস্তানিদের মতো ওই অত দীর্ঘদেহী না হতে পারে। তারা ব্রিটিশদের আনুকূল্যে সেনাবাহিনীতে পাকিস্তানিরা সুযোগ পেয়েছে, বাঙালিরা পায়নি। কেন বাঙালিদের থেকে ব্রিটিশরা ভয় করতো, যেখানে আন্দোলন হয় এখানকার সেনাবাহিনীরাও হয়তো বিপ্লব করে ফেলতে পারে। পাকিস্তান আমলেও আমাদের এখান থেকে সেনাবাহিনী গড়ে উঠে নাই ওই একই কারণে, একই থিসিস। কিন্তু তার সত্ত্বেও ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা লাভ করেছি। এটাই হলো বাঙালির ইতিহাস, এটাই হলো বাঙালি বীরত্ব। এবং যার আজকে যেটা হলো যে জাতিসংঘ সংস্থা ইউনেস্কো ঘোষণা করেছে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে একটা আন্তর্জাতিক পুরস্কার, যারা অর্থনীতির ক্ষেত্রে যারা সৃজনশীল উদ্ভাবনী যারা কি করতে পারবেন তাদের জন্য এই অ্যাওয়ার্ড বা পুরস্কার তারা ঘোষণা করেছেন। আর কোন নেতার নামে তো আমরা দেখি না। কাজে এটা হলো বাঙালি যারা বলেছেন একটা অহংকার, এটা হলো আমাদের অর্জন, এটাই হলো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান। শুধু এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে নয়, সারা বিশ্বের বুকে তিনি একজন মহান নেতা হিসাবে সমাদৃত এবং সেই আসনে তিনি আসীন রয়েছেন। আমি এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মশিউর রহমান তাকে জাস্ট সংক্ষেপে আজকে প্রধান আলোচক এবং যারা যুক্ত আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে সবার সমাপ্তি ঘোষণা করার জন্য ডক্টর মশিউর রহমান। ধন্যবাদ মাননীয় উপাচার্য মহোদয়। আপনারা যারা, আমি এই মুহূর্তে দেখছি যে ১৭৯ জনের মধ্যে কানেক্টেড আছেন, ২ শতাধিক পার্টিসিপেন্ট ছিল। কারো কারো কানেকশনের কারণে কেউ কেউ বিচ্যুত হয়েছেন, কিন্তু ২০০-র বেশি যারা শুনেছেন সরাসরি, এর বাইরেও ফেসবুকে আমাদের এই বক্তব্য সরাসরি সংযুক্ত ছিল, সুতরাং আরো অনেকে এটা দেখেছেন এবং শুনেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৪ই ডিসেম্বরে আজকের এই যে আলোচনা, আজকে আপনারা ইতিমধ্যে বাংলাদেশের প্রথিত যক্তা রাষ্ট্রবিজ্ঞানী উপাচার্য তার কথা যেমন শুনলেন, আমার একই সঙ্গে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের এই মুহূর্তে আমরা যদি বলি যে ইতিহাস চর্চায় যারা আছেন তাদের প্রতিশ্রুত এবং যা বক্তব্যের মধ্যেই আপনারা বুঝেছেন, তার বক্তব্যের গভীরতা, তার ভাষা শৈলী থেকে শুরু করে তার এই বিষয়ের যে ভাবগাম্ভীর্য নিয়ে যে বলা, সেটি অনুকরণীয়। আমি বিশ্বাস করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে শিক্ষার্থীরা আপনার এই বক্তব্য শুনে উপকৃত হয়েছেন এবং মাননীয় উপাচার্য মহোদয়ও তার বক্তব্যে
একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে যে এই যে দিক নির্দেশনা দেওয়া তুলে ধরেছেন। আসলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কথাটি বলেছেন যে এটি একটি জাতীয় প্রতিষ্ঠান, আমরা সেভাবেই মনে করি। আমরা মূলত সেই কাজটি নিশ্চিত করতে চাই। জাতীয় আজকে এই জাতীয় প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী সংযুক্ত আছেন, আপনাদেরকে শুধু এটুকুন বলবো, আমাদের জাতীয় দায়িত্ব যে এই 14ই ডিসেম্বর, আজকে আমাদের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই সময় আমরা যেন এটুকু স্মরণ রাখি, লক্ষ মাপনের সম্মানহানির বিনিময়ে, এই বুদ্ধিজীবীদের আত্মাহুতির বিনিময়ে আজকে আমরা যে যেখানে আছি শিক্ষা অর্জন করছি, বিজ্ঞান প্রযুক্তির এই সাধনা আমরা যারা করছি, তাদের মনে রাখতে হবে যেটি বক্তারা বলেছেন যে আমরা পারি। এবং আমার কাছে এই যে আমার এখন বঙ্গবন্ধুর যে স্বীকৃতির কথা বলা হচ্ছে, আমার কাছে এটিও মনে হয় বাংলাদেশ জাতিরাষ্ট্র যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মাণ করেছেন, আগামী দিনে জাতিরাষ্ট্র সৃষ্টির ইতিহাস যখন পর্যালোচনা হবে, তখন বঙ্গবন্ধুর এই অনন্য আধুনিক বাংলাদেশ সৃষ্টি আপনাদের এই প্রজন্ম যদি সেটিকে ধরে রাখতে পারে, বঙ্গবন্ধুর চেতনাকে যদি ধরে রাখতে পারে, যে আধুনিক দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন, সংবিধানে যে মৌল ধারণাগুলো দিয়ে গেছেন, সেগুলোকে যদি বাঙালি প্রজন্ম ধারণ করতে পারে, তাহলে আগামী দিনে বিশ্ব যখন আধুনিক জাতিরাষ্ট্র নির্মাণের ইতিহাস পর্যালোচনা করবে, তখন বাংলাদেশ এবং বঙ্গবন্ধু হবে পৃথিবীর স্বীকৃত অনন্য জাতিরাষ্ট্র সৃষ্টির উদাহরণ। এটি আমরা গভীরভাবে বিশ্বাস করি এবং এই বিশ্বাস রেখে আপনারা যারা শিক্ষার্থী আছেন তাদেরকে অনুরোধ করব, যে যেখানেই আছেন যেভাবে থাকবেন, বাংলাদেশকে যদি ধারণ করেন, তাহলেই আজকে যাদের মৌলবাদীর আস্ফালন, আজকে যারা দেশ যুদ্ধে কথা বলে, আজকে যারা ভাস্কর্যে হাত দেয়, আজকে যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চরিত্র নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে শিক্ষা এবং প্রগতির চিন্তা দিয়ে, বিজ্ঞানমুখী চিন্তা দিয়ে এইসব আস্ফালনকে বন্ধ করতে হবে। আপনি আপনার মস্তিষ্ক এবং চিন্তার উর্বরতা যত বাড়াবেন, তত বেশি এইসব ধর্মান্ধরা চুপসে যাবে। আসুন আমরা আজকের এই দিনে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নিজেরা ঐক্যবদ্ধ অটুট অবস্থায় থাকি। বাংলাদেশের পতাকা, মর্যাদা এবং এই যে জাতিরাষ্ট্রের চরিত্র, সেটিকে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আমাদের যারা প্রাণ দিয়েছেন, যেসব বুদ্ধিজীবী যাদের আত্মোৎসর্গের মধ্য দিয়ে আমরা এই মানচিত্র ভূখণ্ড পেয়েছি, তাদের শ্রদ্ধা করে করে আগামী প্রজন্ম বাংলাদেশকে ধারণ করবে। আসুন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রতিষ্ঠান, এগুলোকে ধারণ করার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা টিকিয়ে রাখি। আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত থেকেছেন, বিশেষ করে মাননীয় প্রধান অতিথি মান্যবর অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, মাননীয় উপাচার্য মহোদয়ের পক্ষ থেকে অকৃত্রিম অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে মাননীয় উপাচার্য যিনি আমাদের সঙ্গে সভাপতি হিসেবে সংযুক্ত থেকেছেন, আমি তাকে বিনয়ের সঙ্গে বিনীতভাবে আজকের এই সভার সমাপ্তি টানবার জন্য অনুরোধ করছি। আমার মনে হয় যে শিক্ষার্থীদের কিছু কথা শুনতে পারলে ভালোই হতো, কিন্তু সময় অভাবে তো আমরা করতে পারছি না। তবে আজকের এই 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আবার 2020 সালের 26 মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, 17ই মার্চ জাতির জনকের জন্ম শতবর্ষ সমাপ্ত হবে। এই দিবসগুলো পালন করার জন্য আমরা প্রতিটি কলেজকে কিন্তু অনুরোধ জানিয়েছি পত্রের মাধ্যমে। রাজশাহীর বঙ্গবন্ধু কলেজ তারা 17 তারিখ একটি অনুষ্ঠান আয়োজন করেছে এবং আমাকে তারা নিমন্ত্রণ করেছে। আমি বলেছি যে ঠিক আছে, জুমের মাধ্যমে আমি কানেক্ট থাকবো। আমার বিশ্বাস যে আমাদের অধিভুক্ত অনেক কলেজ এই ধরনের আয়োজন তারা করবেন। আর শিক্ষার্থীদের প্রতি আমার যে বক্তব্য থাকবে সেটা হলো এই যে আত্মজিজ্ঞাসা। শিক্ষা মানে হলো অন্ধ অনুকরণ নয়, শিক্ষার মূল কথাই হলো জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসা হতে হবে যে যে কাজটা আমি করছি, যেটা আমি ভাবছি, যেটা আমাকে বলা হচ্ছে, এটা কি সঠিক না এটা সঠিক নয়। এবং যুক্তিবাদী একটা মন সৃষ্টি করতে হবে নিজের ভেতরে, তারপরে এর উত্তরটা খুঁজতে হবে।
তাহলেই আমরা পথের নির্দেশনা পাবো, সঠিক ইতিহাস আমরা জানতে পারবো। কোনো একটা জাতি, বিশেষ করে বাংলাদেশ, হঠাৎ করে কি সৃষ্টি হয়েছে? নিঃসন্দেহে কোনো কিছু যদি হঠাৎ করে সৃষ্টি হয়, তখন হঠাৎ করে সৃষ্টি হয় না। তার পেছনে থাকে অনেক সংগ্রাম, অনেক সাধনা, অনেক ত্যাগের ইতিহাস। তার পেছনে থাকে স্বপ্নের ইতিহাস। তার পেছনে থাকে অনেক মানুষের অবদান। তারপর একটা সৃষ্টি হয়। এটা যে কোনো ধরনের সৃজনশীল কর্মক্ষেত্রেই প্রযোজ্য। কাজেই যে বাঙালি জাতি আমরা হাজার বছর ধরে বিজাতীয় এবং বিভিন্ন দেশের শাসনাধীনে ছিলাম, কখনই আমরা স্বাধীন ছিলাম না। ইতিহাসে প্রথম 1000 বছরে আমরা স্বাধীন জাতি রাষ্ট্র লাভ করি 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং বঙ্গবন্ধুর মাধ্যমে। আজকে বঙ্গবন্ধুর মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি বলেই জাতীয় বিশ্ববিদ্যালয় সৃষ্টি হচ্ছে। পাকিস্তান আমলে কয়টা মাত্র বিশ্ববিদ্যালয় ছিল? আমাদের এখানে 71-এ 6টা মাত্র ছিল। আজকে সেখানে 45টা পাবলিক ইউনিভার্সিটি এবং 103 কি 4টা হলো প্রাইভেট ইউনিভার্সিটি। শিক্ষার্থীর সংখ্যা কত গুণ যে বেড়েছে সেটা তো আমরা অনুধাবন করতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে যে আমরা এগিয়ে গেছি। আমাদের দেশে বন্যা নিয়ন্ত্রণ হতো না এবং 65-র যে ঘূর্ণিঝড়, 70 সালে নির্বাচনের সময় যে মহাপ্লাবনীয় ঘূর্ণিঝড়, উপকূলীয় অঞ্চলে 5 লক্ষ থেকে 10 লক্ষ লোক মারা গেছে। এভাবে প্রতি বছর ঘূর্ণিঝড় প্লাবনে মারা যেত। পাকিস্তান যে আমাদের এখানে সেই বেরিবাদ বা ওয়াবদাবাদ কৃষি নির্মাণ করে নাই। এমনকি যখন উপকূলীয় অঞ্চলে এইভাবে ঘূর্ণিঝড় হয়েছে, লক্ষ লক্ষ লোক মারা গেছে, তখন পাকিস্তানের প্রেসিডেন্ট এদের ভিজিট বন্ধ করতে আসে নাই, উপর থেকে উড়ে চলে গেছে। এই ছিল আমাদের অবস্থা। কাজেই আজকে বুঝতে হবে যে স্বাধীনতার সুফল আমরা কি কি পেয়েছি এবং কার কারণে পেয়েছি, কার নেতৃত্বে পেয়েছি। কাজেই এদেশের মানুষ অকৃতজ্ঞ না, বরং তারা কৃতজ্ঞ। কৃতজ্ঞ বলেই আজকে ইতিহাসের যারা খলনায়ক, যারা এক একজন নিজেদেরকে ইতিহাসের নির্মাতা হিসাবে জাতির সামনে হাজির করার চেষ্টা করেছিল, ইতিহাস উল্টে দেওয়ার চেষ্টা করেছিল, খন্দকার মোস্তাকের মতো যারা বেঈমান সৃষ্টি হয়েছিল, আজকে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আর যারা চেয়েছিল শক্তি প্রয়োগ করে বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেবে নতুন প্রজন্মের কাছ থেকে, 7ই মার্চের ভাষণ তারা কোনোদিন শুনতে পারবে না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ হবে না, আজকে তাদের অবস্থা এবং পরিণতি কি? সেই যুদ্ধ অপরাধ যারা করেছে, মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে, সেই সব শীর্ষ যুদ্ধ অপরাধী এবং বঙ্গবন্ধু হত্যাকারী, তাদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। এটা হলো ইতিহাসের নির্দেশ। ইতিহাসের পথে এই কর্মকাণ্ড সংগঠিত হয়েছে। কাজেই সত্যকে এবং একজন মানুষকে হত্যা করা যায়, বঙ্গবন্ধু বলেছেন, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। কাজেই বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করা গেছে, কিন্তু জাতির পিতাকে হত্যা করা যায়নি, তার আদর্শকে কখনো হত্যা করা যাবে না। কাজে যারা নতুন প্রজন্ম, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, উপদেশ থাকবে, যে তোমরা আত্ম যে নিজেকে আত্মজিজ্ঞাসা করবে, নিজেকে নিজে প্রশ্ন করবে যে আমরা কোন অবস্থায় ছিলাম, কিভাবে আমরা স্বাধীন হলাম, স্বাধীনতার আগে আমাদের কি অবস্থা ছিল, কার নেতৃত্বে আমরা স্বাধীন হলাম, এইসব প্রশ্নগুলো করবে এবং যার যে ধর্ম সে ধর্ম পালন করবে। এটাই হলো আমাদের ইতিহাস, এইটাই হলো আমাদের ঐতিহ্য। আজকে যারা বলে যে সৌদি আরবের যদি কোনো আলেম উলামা বা ওখানকার যে 1 নাম্বার যে ইমাম সাহেব আছেন, তিনি এসেও যদি বলে, তাও আমরা শুনবো না। মানে কি? সে সৌদি আরবে আল্লাহর ঘর যার সংরক্ষণ করেন, তার কথাও তারা শুনবেন না। তাহলে এরা কার কথা শুনবেন? আসলে এরা শুনবেন 71-এ আমাদের দেশের কি শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হলো, 5 লক্ষ মা বোনের সংগ্রাম হানি করা হলো। এইসব যারা আজকে রাস্তায় নামেন এবং কথা বলেন, তারা কি বুদ্ধিজীবী দিবস পালন করেন? তারা কি পাকিস্তানে বর্বর হত্যাকাণ্ডের তিরস্কার এবং এটা নিন্দা করেন? তা করেন না। বরং তারা কি করেন? তারা যা করেন সেটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, সমাজের মধ্যে আবার হানাহানি সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আর বিশৃঙ্খল অবস্থা হলে সেই জাতি কখনো অগ্রসর হয় না। পাকিস্তান তার উদাহরণ, যে আজকে একটা ব্যর্থ রাষ্ট্রের পর্যায়ে পৌঁছেছে। আর বাংলাদেশে শান্তি আছে বলে, শৃঙ্খলা আছে বলে আজকে আমরা পদ্মা সেতুর মতো সেতু নির্মাণ করতে পেরেছি। আমাদের নতুন প্রজন্ম স্বপ্ন দেখবে
ভবিষ্যতে তারা নিজেরা পদ্মা সেতুর মতো সেতু নির্মাণ করার মতো কারিগরি বিদ্যায় পারদর্শী হবে। তারা টানেল নির্মাণ করবে, বাংলাদেশকে আরো বহু উচ্চতায় নিয়ে যাবে এবং বাংলাদেশ বিশ্বের বুকে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বুক ফুলিয়ে দাঁড়াবে। এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন এবং যেই স্বপ্নের কাছাকাছি কিন্তু আমরা আজকে পৌঁছে গেছি। বাংলাদেশ 50 বছরে এত প্রতিকূল অবস্থার মধ্যেও যে এই অবস্থায় পৌঁছে যাবে কেউ ভাবতে পারে নাই। এটা সারা বিশ্বের মানুষের জন্য একটা বিস্ময়, বড় ধরনের একটি বিস্ময়। এবং বাঙালি জাতি আসলে একটা বিস্ময়কর জাতি। তারা আজকে যারা ভাবছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভেঙে তারপর তারা একটা কিছু অর্জন করলেন, তাদের মনে রাখা উচিত এই বাংলাদেশ যারা হাজার বছরের ইতিহাস হলো সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস, পরস্পর সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ইতিহাস, এবং যার নেতৃত্বে এই বাংলাদেশ, তাকে আপনি অস্বীকার করা মানে আপনার পিতা এবং মাতাকে অস্বীকার করা। এবং তখন আপনার জন্ম আর আপনার জন্ম নিয়েই তখন প্রশ্ন দেখা দেয়। কাজেই বঙ্গবন্ধুকে অপমান করা অর্থ হলো নিজের পিতা মাতাকে শুধু অপমান করা, নিজের অস্তিত্বকে অপমান করা। এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আজকে হাত তুলে তারা বাংলাদেশের হৃদয় এবং হৃৎপিণ্ডকে তারা ছিন্ন করতে উদ্যোগ হয়। এই ধরনের অপশক্তি, অন্ধকারের শক্তি, তারা সবসময় সমাজকে পিছিয়ে নেয়, নানা ভাবে নেয়। তারা নারী শিক্ষা করা যাবে না, তারপর এটা করা যাবে না, সেটা করা যাবে না, এবং আরো বহু কর্মকাণ্ড তারা সাথে লিপ্ত থাকেন। তো তারা কারো কথা শুনবেন না। এটা কোনো কথা হলো? মানব জাতির ইতিহাস থেকে শিক্ষা নেব না? আমি তো জর্ডানে গিয়েছি, গিয়ে সেখানে দেখি 1000 বছরও আগে রোমানদের সময়ের সেই প্রতিকৃতি পাহাড়ের নিচে নিচে সেখানে খোদাই করে আছে। খোদ সৌদি আরবিয়ায় দেখেছি, বলছে যার প্রাণ দিতে পারবো না সেটা নাকি করা যাবে না। তাহলে ওখানে ছোট বড় এবং তারপর আরো বড় 3টা সুন্দর করে উট, যেহেতু মরুভূমির জাহাজ হলো উট, কাজে তারা সেই সেই ক্যামেল তার প্রতিকৃতি বানিয়ে রেখেছে। সৌদিরা যদি সেটা করে, আল্লাহর ঘর যেখানে যেখানে আপনারা হজ করার জন্য সবাই যান, এই যারা আজকে কথা বলেন তারা যান না, তারা এটাও মানেন না, তাহলে তারা মানেনটা কি? আসলে মানেন হলো এটা পেছনে হলো রাজনীতি। মূল লক্ষ্য হলো যে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ক্ষমতা আছে কেন? এটা একটা পাকিস্তানের মতো একটা রাষ্ট্র হয় না কেন? তাহলেই তাদের আশা পূর্ণ হয়। আজকে এটা নেমেছেন। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের প্রতিকৃতি ভাস্কর্য ছিল না? জিয়াউর রহমানের ভাস্কর্য ছিল, সেখানে তো হাত দেয় না কেউ। জিয়াউর রহমান কিন্তু বলেন স্বাধীনতার ঘোষক, তার ভাস্কর্যে আবার হাত দিলেন না কেন? সেটা দেন নাই। অর্থাৎ এখানেও আপনারা পিক অ্যান্ড চুজ করেছেন। এর অর্থই বোঝা যায় যে আসলে জিয়াউর রহমান হলো মেকি, যেখানে হাত দেন নাই, এবং মূল যে আদর্শ, মূল যে দর্শন, যার নেতৃত্বে আসলে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেখানেই আপনারা হস্ত সম্প্রসারিত করছেন। বাংলাদেশের মানুষ কিভাবে জানে এটাকে মোকাবেলা করতে হয়। 71-এ সেটা করেছে, আবার প্রয়োজনে সমগ্র জাতি উঠে দাঁড়াবে। মনে রাখা দরকার, সংখ্যার বিচারেও যদি দেখেন, লক্ষ লক্ষ বাংলাদেশের কোটি মানুষ তারা কিন্তু একযোগে এক সমস্যায় কিন্তু তারা এর যুদ্ধে দাঁড়াবে। তখন কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবে না। যে কারণে শান্তিপূর্ণভাবে সহাবস্থান মেনে যার যার ধর্মকর্ম আছে আপনি হেফাজত করেন, আর অন্য কিছু করেন, আপনার ধর্মকর্ম আপনি করেন, আল্লাহর সাধনা আপনি করেন, পরকালের চর্চা করেন, কোনো প্রবলেম নাই। কেউ সেখানে তো বাধা দিতে যায় নাই বাংলাদেশ। বরং বঙ্গবন্ধু এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সরকার এদেশের ধর্মপ্রাণ মানুষের জন্য, সকল ধর্মের জন্য যা করেছে, কোন সরকার বিগত দিনে তা করে নাই। পাকিস্তান আমলেও সেটা হয় নাই। আর তারপর আপনারা যদি এই ধরনের আস্ফালন দেখান যে যার জন্য বাংলাদেশ, যে কারণে আজকে আমাদের কওমি মাদ্রাসাগুলো গড়ে উঠতে পারছে, তারা আজকে মাস্টার ডিগ্রি সনদের স্বীকৃতি আপনারা লাভ করেছেন, আর সেই জাতির পিতা, তার কন্যা আজকে প্রধানমন্ত্রী, আর তার সেই পিতার ভাস্কর্যে আপনারা হাত দিলেন, তাতে সবকিছু বাদ দিই এজ এ কন্যা হিসেবে তার হৃদয়ের কি ক্ষরণতা হয়? আসলে যদি আমার পিতাকে কেউ অপমান করে, তাহলে আমার ভিতরে যে উপলব্ধি আসবে, সমগ্র জাতির মধ্যে সেটা হচ্ছে। যে কারণে বঙ্গবন্ধুর দৌত্য সজীব সাজেদ জয় বলেছে যে আজকে যারা জাতির পিতার ভাস্কর্যে হাত দেয় তারা 71-এর রাজাঘাট, এবং তাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় তা
নতুন প্রজন্ম এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা ভালো করে জানে। বাংলাদেশের বিরোধিতা করে, বঙ্গবন্ধুকে অস্বীকার করে তারপর বাংলাদেশের মতবাদ ছড়াবেন আর রাজনীতি চর্চা করবেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, এইটা কখন হবে না। বাংলাদেশকে মানতে হবে, স্বাধীনতাকে স্বীকার করতে হবে, স্বাধীনতা দিবস পালন করতে হবে, বুদ্ধিজীবী হত্যা যারা করেছে তাদের ঘৃণা তাদের প্রতি পোষণ করতে হবে। তারপর একজন দেশপ্রেমী নাগরিক হিসাবে আপনি যে দল করেন কোনো আপত্তি নাই, যে ধর্ম চর্চা করেন কোনো আপত্তি কারো এখানে থাকবে না। কাজেই আমাদের ধর্মে যদি কথা বলি, তারপর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, বিদায় হজের বাসনের কথা যদি বলি, হুদাইবিয়ার সন্ধির কথা যদি আমরা যদি বলি, তাহলে সেখানে আমরা কি দেখি, তিনি এমনকি ইহুদির সাথেও তো সহাবস্থান করেছেন। আর আজকে আপনারা নতুন তথ্য নিয়ে যদি আসেন, এর অর্থ হলো আপনারা আমাদের যে নবী তাকে পর্যন্ত আপনারা অস্বীকার করছেন, তার আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন। অর্থাৎ আপনারা মূলত পাকিস্তানের সেই মৌদুদিবাদী যে আদর্শ, যেটা হলো একটা জঙ্গিবাদী আদর্শ, সেই আদর্শে উজ্জীবিত হয়ে তারপর একটা নতুন ফেতনা সৃষ্টি করার চেষ্টা করেছেন। এই সব ক্ষেত্র থেকে আমাদের প্রজন্ম তারা এখান থেকে দূরে, নিজেদেরকে দূরে রাখবে, নিজেদেরকে আলোকিত করবে এবং তারা ভবিষ্যতের সোনার বাংলা গড়ে তোলার বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে নিজেদেরকে গড়ে তুলবে, এই প্রত্যাশা রেখে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা যে আলোচনা সভা আয়োজন করেছি, সেই আলোচনা সভায় যারা উপস্থিত থেকেছেন, আমাদের যারা শিক্ষার্থী, সহকর্মী এবং বিভিন্ন কলেজের যারা অধ্যক্ষ, শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আমার যারা সহকর্মী, পূর্বোপাধ্যায় কোষাধ্যক্ষ সহ সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং সেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের আলোচনা সভার এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। একবারে বন্ধ করে দেন তাহলে, একবারে বন্ধ করে দেন। বন্ধ করে ঠিক আছে।